ছবিটা পাঠিয়েছি। কামরুন্নেসা ম্যাডাম, একটা প্রশ্ন ওনাদের সাথে পড়ে আপনি ইচ্ছা করলে আপনার লিখিত প্রায় নিজস্ব পড়া যেটা বাসায় পড়েন সেটা ফিরে যেতে পারেন। আপনাদের লিখিত ক্লাসটা একটু পড়ে নিব আমরা, আর যদি মনে করেন যে থাকলে সুবিধা হবে তাহলে অবশ্যই থাকার অধিকার আপনি সংরক্ষণ করেন। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ব সেই চ্যাপ্টারটা শুরু হবে এই প্রশান্ত মহাসাগরের ছবির উপরে ঢাকার ঢয়ের একটা প্রশ্ন আছে। প্রশান্ত মহাসাগরের উপরে ঢাকার ঢয়ের প্রশ্নটা কি কামরুন্নেসা ম্যাডাম বলেন। আর আপনাদের কিন্তু সকালে আমি একটা প্রশ্ন পাঠিয়ে দিয়েছি। আপনাদের ক্লাসটা নিব এখন কয়টা বাজে? 9টা বাজতে 5 মিনিট বাকি। 9:30 পর্যন্ত আজকে ওনাদের নিতে পারবো। 9:30 আমার একটা মিটিং আছে, মিটিং শেষ করে 10টায় আপনাদের নিতে পারবো আজকে। কিন্তু আপনি এই প্রশ্নের উত্তরটা জেনে যান। আসেন, কিন্তু ঢাকা ঢয়ের উত্তর কি আপনি জানেন? ফৌজদারি কার্যবিধি 1898 200 ধারা মোতাবেকের আকারটা উঠে নাই। মোতাবেক কোন ফৌজদারি আদালতে নারী দরখাস্ত করা যায়? আমি কিন্তু সকালে আপনাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিয়েছি, লিখিত পরীক্ষার প্রশ্নাবলী 1 নাম্বার চ্যাপ্টার থেকে। চ্যাপ্টারের নাম হচ্ছে ফৌজদারি আদালতের সমূহ শ্রেণী বিভাগ, ফৌজদারি আদালত সমূহ শ্রেণী বিভাগ, গঠন ও এখতিয়ার। এখন তো দেখতেছেন। প্রশান্ত মহাসাগরের উপরেই দেখেন প্রশ্নটা আছে। আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে কোন ফৌজদারি আদালতে নালিশি দরখাস্ত করা যায়? মানে হচ্ছে আমরা একটা অপরাধ সংগঠন হইলে আমরা থানার ভারপ্রাপ্ত যথাযথ থানার ভারপ্রাপ্ত বা এজাহার দায়ের করতে পারি। আর ইচ্ছা করলে আমরা নালিশি দরখাস্ত করতে পারি। যদি মনে করি থানায় মামলা করলে এজাহার করলে আমি প্রতিকার পাবো না, থানার ওসির সাথে এলাকার এমপি, মন্ত্রী, নেতা তাদের একটা সুসম্পর্ক আছে, আর অপরাধটা করেছে এই এমপির ছেলে যেহেতু অপরাধ করেছে, এখন থানায় মামলা করলে তো এমন হইতে পারে যে উল্টা আরো আপনারে আটকায় রেখে দিবে মামলা করতে গেলে। এই সমস্ত অবস্থায় তখন প্রত্যেক নাগরিকের রাইট আছে সরাসরি আদালতে, ফৌজদারি আদালতে নালিশি দরখাস্ত করা। এখন প্রশ্ন এটাই যে কোন ফৌজদারি আদালতে নালিশি দরখাস্ত করা যায়। এখানে যে কয়টা প্রশ্ন, আইনের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে সারা জীবন একটা কথা মানতে হবে, মেনে চলবে নাকি, সেটা হচ্ছে যদি কোনো প্রশ্নের উত্তর পড়া না থাকে, এই প্রশ্নটা আমরা কখনোই পড়ি নাই বা জীবনে কখনো দেখি নাই অথবা পড়ি নাই, তাহলে সেটার উত্তর না দেওয়াটা উত্তম হবে। তাহলে এই প্রশ্নটা কি কখনো দেখেছেন কামরুন্নেসা ম্যাডাম? আমার মনে হয় না। আচ্ছা, ঠিক আছে। এই তো অপরাধ আমলে নাই। সুন্দর, ভালো একটা কথা বলছেন।
এটার উত্তর কিন্তু অপরাধ আমলে। এই প্রশ্নটা যদি আসে ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারা মোতাবেক কোন ফৌজদারি আদালতে নালিশি দরখাস্ত করা যায়, অর্থাৎ কোন ফৌজদারি আদালতে নালিশি দরখাস্ত করা যায়, উত্তর হবে ফৌজদারি কার্যবিধি 1898 এর যে সকল ম্যাজিস্ট্রেটের 190 ধারায় যে সকল ম্যাজিস্ট্রেটের কোনো অপরাধ সেই সকল নিকট নালিশি দরখাস্ত করা যায়। তাহলে নালিশি দরখাস্ত করা যায় কার কাছে? যে সকল ম্যাজিস্ট্রেট তাহলে যে সকল ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 190 বা ধারার বিধান অনুযায়ী কোনো অপরাধ আমলে নিতে পারে স্যার সিজিএম সিএমএম সেই সকল ম্যাজিস্ট্রেট তাইলে এখন এই জায়গা থেকে আজকে আমাদের এমসিকিউ পড়া শুরু। অপরাধ আমলে নেওয়া চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নামটা মুখস্থ করে ফেলেন, অপরাধ আমলে নেওয়া। অপরাধ আমলে নেওয়া। স্যার বলেন। স্যার আপনি যে প্রশ্নগুলো পাঠাইছেন আমি এগুলো একটু দেখি স্যার। হ্যাঁ দেখেন, দেখার জন্য তো পাঠিয়েছিলাম। এগুলির মধ্যে একটু যেগুলি উত্তর দেখবেন একটু জটিল, সেগুলি 10টায় যে ক্লাসে আসবো তখন একটু নক করবেন যে এই প্রশ্নগুলি উত্তর আগে প্রয়োজন। প্রাথমিক বিষয় থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই কয়টার মধ্যেই কমন পড়বে। প্রাথমিক বিষয় তো আসতেই পারে। ঠিক আছে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এখন তাহমিল সুলতানা বলেন, আমাদের আজকের আলোচনার বিষয় কি? অপরাধ আমলে নেওয়া। মুখস্থ করে ফেলেন, অপরাধ আমলে নেওয়া। বার করে এই বিষয়টার নাম মুখস্থ করে ফেলেন, অপরাধ আমলে নেওয়া। অপরাধ আমলে নেওয়া, অপরাধ আমলে নেওয়া। যাতে অপরাধ আমলে নেওয়া যে ফৌজদারি কার্যবিধির একটা বিষয়, আলোচনার বিষয়। যদি আপনাকে প্রশ্ন করা হয় ফৌজদারি কার্যবিধি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, তখন আপনি অনেক বিষয় বলবেন, আপিল, রিভিউ, রিভিশন। তার মধ্যে একটা বিষয় হচ্ছে অপরাধ আমলে নেওয়া। এই অপরাধ আমলে নেওয়া এটা যখন মুখস্থ হয়ে যাবে, বিষয় বা অধ্যায় বা টপিক যাই বলেন না কেন, এই অধ্যায় বা বিষয়টাকে বা অপরাধের বিচার কার্য পরিচালনা করে দুটি আদালত। একটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত,
আর একটা হচ্ছে দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালত। এখন 190 ধারাটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া। ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া কত ধারায় বলেন? 190 ধারায়। আর দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া এটা কত 193 ধারায়? পার্থক্যটা আমরা বুঝতে পারলাম যে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া এটা হচ্ছে 190, আর দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া এইটা হচ্ছে 193। প্রশ্ন করতে পারে যে ফৌজদারি কার্যবিধি ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নিতে পারে। কোন ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে বলেন? 190 ধারায়। আর যদি প্রশ্ন আসে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বা কত ধারায় দায়রা আদালত বা দায়রা জজ অপরাধ আমলে নিতে হবে, তখন কত ধারা হবে? 193। এগুলো লিখিত আকারে সবই পেয়ে যাবেন, কিন্তু আগে একটু উপলব্ধি করতে হচ্ছে আর কি। কিংবা আপনারা 190 193 ধারা তো নিজেদের কাছে বইপত্র আছে, ফৌজদারির মূল বইটা বের করে 190 ধারা পড়বেন, 193 ধারা পড়বেন, পড়লে আপনি নিজেও দেখতে পাবেন যে 190 ধারা ম্যাজিস্ট্রেট আদালতকে অপরাধ বা ফৌজদারি মামলা বা ফৌজদারি অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। আর 193 ধারা হলো দায়রা জজ আদালত। এখন তো পড়ার সময় পড়ো। অপরাধ আমলে নেওয়া এই কথাটার অর্থ কি? যখন লিখিততে যাবেন, লিখিত পরীক্ষায়, তখন কিন্তু আপনি প্রশ্ন করতেই পারে যে অপরাধ আমলে নেওয়া বলতে কি বোঝায়। কিংবা ভাইবা মিলে কিন্তু এমসিকিউ, রিটেন এবং ভাইবা তিনটা মিলে হলো একটা পরীক্ষা। একটা পরীক্ষার তিনটা অংশ, অ্যাডভোকেটশিপ পরীক্ষার তিনটা অংশ। তিনটা অংশ এক চান্সে পাশ করলে আপনি ওই বছর পাশ বলে গণ্য হবে, এটা তো সবাই জানেন। এই জন্য অপরাধ আমলে নেওয়া এটার অর্থ কি, বা অপরাধ আমলে নেওয়া বলতে কি বোঝায়, এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে। আমরা অপরাধ আমলে নেওয়া বলতে কি বোঝায়, সেটার একটা অর্থ পাঠাচ্ছি যে অপরাধ আমলে নেওয়া বলতে আমরা কি বুঝি। তাহলে আমাদের আজকের আলোচনার কনসেপ্ট এটা আরো ক্লিয়ার হবে, এবং শুধু এমসিকিউ না, এমসিকিউ এর পরে যে লিখিত, লিখিতর পরে যে ভাইবা, যে কোনো জায়গায় যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে অপরাধ আমলে নেওয়া বলতে কি বোঝায়, তাহলে আমরা সেই সংজ্ঞাটা বা অর্থটা বলতে পারবো। আর অপরাধ আমলে নেওয়া সম্পর্কিত
চিরস্থায়ীভাবে মুখস্থ করতে হবে। 2-4টা এমসিকিউ বা বাজারের সবগুলো এমসিকিউ বই যদি আপনি কিনেন, তারপরও 30-এর বেশি কমন করবে না, 25-30টার বেশি কমন পড়ে না যদি আপনি বাজারের সবগুলি বই করে হলে যান আর কি। সর্বশেষ এইবার যারা পরীক্ষা দিয়েছে তাদের জিজ্ঞাসা করলেও সেই তথ্যটাই পাওয়া যাবে। কাজেই 190 এবং 193 ধারা অপরাধ আমলে নেওয়া এই চ্যাপ্টার থেকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। যদি ডিটেলস পর্যাপ্ত জ্ঞান আপনি নেন, তাহলে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। নির্দিষ্ট কয়টা প্রশ্ন করে এবারও আসে এই চ্যাপ্টার প্রশ্ন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ আবেদন চ্যাপ্টার। স্থানান্তর এটা আসছে স্যার। জি, তাহলে 100 এই অপরাধ আমলে নেওয়া কাকে বলে? এই সংজ্ঞাটা একটু গুছিয়ে 1 মিনিট সময় লাগবে আমার। আপনারা ধারার চ্যাপ্টারের নামটা মুখস্থ করতে থাকেন, যাদের মুখস্থ নাই। তানিয়া আক্তারের এটা মুখস্থ আছে। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, অপরাধ আমলে নেওয়ার অর্থ এইটা পাঠিয়ে দিয়েছি, যদি লিখিত বা ভাইভাতে জিজ্ঞাসা অথবা এইটাকে কেন্দ্র করে ঘুরিয়ে এমসিকিউ প্রশ্ন করতে পারে। কাজে এই সংজ্ঞাটা, এই অর্থটা এমসিকিউ, রিটেন এবং ভাইভা 3 জায়গাতেই কাজে লাগতে পারে। অপরাধ আমলে নেওয়ার অর্থ হলো অপরাধীকে বিচারের সম্মুখীন করার উদ্দেশ্যে বিচারক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো অপরাধের অভিযোগ আমলে নেওয়া। তাহলে অপরাধের যে অভিযোগ, চার্জ, এই অভিযোগ বা চার্জটাকে আমলে নেওয়া বিচারের সম্মুখীন করার উদ্দেশ্যে কোনো অপরাধীকে। এই অপরাধের অভিযোগ আমলে নেওয়া, বিচারের উদ্দেশ্যে কোনো অপরাধের অভিযোগটাকে আমলে নেওয়া, এই বিষয়টাকেই বলা হচ্ছে অপরাধ আমলে নেওয়া। অর্থাৎ সকল আদালত কিন্তু অপরাধ আমলে নিতে পারবে না। অপরাধ আমলে নিয়ে সকল আদালত বিচার করতে পারে না। কোন কোন আদালত অপরাধ আমলে নিতে পারে বলেন মনি আক্তার? কোন কোন আদালত অপরাধ আমলে নিতে পারে? আমরা কিন্তু 2টা আদালতের নাম শিখেছি। ওই 2টা আদালতের ম্যাজিস্ট্রেট আদালত আর হচ্ছে দায়রা আদালত।
ম্যাজিস্ট্রেট আদালত আর হচ্ছে দায়রা আদালত। ম্যাজিস্ট্রেট আদালতে কারা বসে? ম্যাজিস্ট্রেটগণ। আর দায়রা আদালতে বসে দায়রা জজগণ। এখন যদি ম্যাজিস্ট্রেট আদালতের জায়গায় বলি ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, কি কথা কিন্তু একই। ক্লাস করার জন্য ওয়ান ল একাডেমিতে যাব, আর ক্লাস করার জন্য লিটন স্যারের কাছে যাব, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? ক্লাস করার ওয়ান ল একাডেমিতে যাব অথবা ক্লাস করার জন্য লিটন স্যারের কাছে যাব, এই বিষয় দুইটা তো একই, প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠানে লিটন স্যার। তো অনুরূপভাবে ম্যাজিস্ট্রেট আদালতে বসে ম্যাজিস্ট্রেটরা, কাজেই ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া 193 ধারা, আর ম্যাজিস্ট্রেট কর্তৃক, কাজে ম্যাজিস্ট্রেট আদালত বা ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া 190 ধারা, একই কথা। ম্যাজিস্ট্রেট আদালত বা ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া 190 ধারা, আর দায়রা আদালত বা দায়রা জজ কর্তৃক, এটাও একই কথা। দায়রা জজ আদালত কর্তৃক, দায়রা আদালত কর্তৃক বা দায়রা জজ কর্তৃক, একই কথা। কারণ দায়রা আদালতে দায়রা জজরাই বসে, আর ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেটরাই বসে। আর অপরাধ আমলে নেওয়ার অর্থ কি, এইটা একটু মুখস্থ করে ফেলবেন। এইটা এমসিকিউ করতে পারে। অপরাধ আমলে নেওয়ার অর্থ হলো অপরাধীকে বিচারের সম্মুখীন করার উদ্দেশ্যে কতে দিল তদন্ত করা। তদন্ত করা কি অপরাধ আমলে নেওয়া? সংজ্ঞার মধ্যে কি তদন্ত করা এটা আছে, না অভিযোগ আমলে নেওয়া আছে? এমসিকিউ কিভাবে হইতে পারে দেখেন, যদি বলে তদন্ত করা, তাহলে তদন্ত করাটা কিন্তু অপরাধ আমলে নেওয়া না। অপরাধ আমলে নেওয়া হলো উদ্দেশ্যে অপরাধের অভিযোগটাকে আমলে নেওয়া, আর সেই অভিযোগটা আমলে নেয় হচ্ছে বিচারক বা ম্যাজিস্ট্রেট। বিচারক বলতে এখানে উভয়কে বুঝাইছে। অনুসন্ধান করা, গতে আসতে পারে শাস্তি দেওয়া, আর ঘতে আসতে পারে বিচারের উদ্দেশ্যে অপরাধের অভিযোগ আমলে নেওয়া। তাহলে কোনটা সঠিক হবে বলেন অপরাধ আমলে নেওয়ার অর্থ? কাজেই সংজ্ঞাগুলোকে অ্যানালাইসিস করেও কিন্তু এমসিকিউ আসতে পারে। এরপরে এই সংজ্ঞা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বিচারক মানে দায়রা জজ, ইচ্ছা করলে এখানে দায়রা জজও লিখতে পারেন, ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ, ওনারা অপরাধ আমলে নিতে পারেন। সংজ্ঞার মধ্যে এই কারণে বিচারক বা ম্যাজিস্ট্রেট এই কথাটা এসে সংজ্ঞাটাকে পরিপূর্ণতা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ম্যাজিস্ট্রেট গণ অপরাধ আমলে নিতে পারে? এখন প্রশ্নটা কি, যে সকল ম্যাজিস্ট্রেট গণ অপরাধ আমলে নিতে পারেন, কেউ কি বলতে পারবেন কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন?
তাহলে আমাদের এখনকার প্রশ্নটা কি? যে সকল ম্যাজিস্ট্রেটগণ যেসব নিতে পারেন, এইটাও একটা তালিকা পাঠাচ্ছি আমি, এই তালিকাটা মুখস্থ রাখবেন, সংজ্ঞাটা মুখস্থ রাখবেন, কোন ধারায় কে বা কোন আদালত অপরাধ আমলে নিতে পারে সেটা মুখস্থ রাখবেন। আর এখন যেটা পাঠাবো সেটা হচ্ছে কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, বা যে সকল ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, এই বিষয়টা আমরা এখন দেখব। আপনারা প্রতিদিন যদি একটা করে অধ্যায় পড়েন, যেমন আজকে আমি পড়িয়ে দিলাম, কালকে সারাদিন আপনি এই অপরাধ আমলের চ্যাপ্টারটা একদম হাফেজ হয়ে গেলেন। এরকম প্রতিদিন একটা করে বিষয়, যে কোনো আইন থেকে 7টা সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট থেকে একটা করে বিষয় সারা দিন পড়তে থাকবেন। 24 ঘন্টার মধ্যে যখনই সময় পাবেন তখনই আগামীকাল থেকে সারাদিন একটা চ্যাপ্টারই পড়বেন। সারাদিন যদি একটা চ্যাপ্টার বারবার পড়েন, সংজ্ঞাটা মুখস্থ করতে থাকেন আপনারা। আর এর মধ্যে আমি ওই তালিকাটা পাঠাচ্ছি।
পাঠাচ্ছি। এখনকার প্রশ্নটা হচ্ছে, যে সকল ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারে। ফৌজদারি কার্যবিধি 1860-এর 190 ধারা অনুযায়ী অনুযায়ী 190 ধারা অনুযায়ী মেট্রোপলিটন বা মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারেন। তাহলে মেট্রোপলিটন এলাকায়, মহানগর এলাকায় অপরাধ আমলে নিতে পারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটগণ। আর মহানগর এলাকার বাইরে এইখানে পারে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অথবা ক্ষমতা, এখানে তিনজন: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এই জায়গাটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এইখান থেকে এমসিকিউ এসে আঘাত করবে যে মহানগর এলাকার বাইরে কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, বা মহানগর বা মেট্রোপলিটন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন। তাহলে মহানগর বা মেট্রোপলিটন এলাকায় পারলো কে বলেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমল নিতে পারেন। পড়াশোনা কি এরপরে আবার কোন ম্যাজিস্ট্রেট কোন ধারার কত উপধারা অনুযায়ী আমলে নিতে পারে অপরাধ। এই কারণে আমি প্রশান্ত মহাসাগরের ছবিটা পাঠিয়েছি। পড়া শেষ হওয়ার পরেও আরো গভীরে প্রবেশ করে, আরো ডিপে গিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। অর্থাৎ এখানে কয়েকটা প্রশ্ন পড়েই আপনাকে মনে করা যাবে না যে পড়া শেষ, যতক্ষণ পর্যন্ত অপরাধ আমলের চ্যাপ্টারের সকল প্রশ্ন প্রশান্ত মহাসাগর একদম তলদেশের নিম্নের প্রশ্নটা বের করে না এনে পড়তে পারবেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো চ্যাপ্টারে যাওয়ার দরকার নাই আপনার, বা আপনি যাবেন না। একটা চ্যাপ্টার কমপ্লিটলি শেষ করে তারপরে আর একটা চ্যাপ্টারে যাওয়ার চেষ্টা করবেন। এই জন্য এখন পর্যন্ত যা পড়িয়েছি সেটা
ধারা দুটো 190 193। 190 হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া বা ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া। 193 হচ্ছে দায়রা আদালত বা দায়রা জজ কর্তৃক অপরাধ আমলে নেওয়া। তারপরে শিক্ষা পেলাম কোন, সেটার উত্তর দেওয়া আছে 190 ধারায়। 190 বা মহানগর এলাকা হইলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর আউট মেট্রোপলিটন এরিয়া হইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। আসসালামু আলাইকুম স্যার। তোফাজ্জল ভাই ফোন দিতেছে, ওয়ালাইকুম। মনে হয় উনি কানেক্টেড হইতে পারতেছে না, এটাতে বুঝতেছে না সম্ভবত, বুঝতে পারতেছে না? মনে হয়, কারণ উনি তাহলে ওই সাইডে কেন ফোন দিবে, মাত্র ফোন দিল, ওনাকে আনলে আচ্ছা, দেখতেছি। তোফাজ্জল সাহেব তো খুব মনোযোগী ছাত্র। আগে একটু কষ্ট করে দেখেন উনি আমাদের লাইনে আছে কিনা, গ্রুপের সাথে অ্যাড আছে কিনা, এটা একটু দেখেন। আমি আপনাদের জন্য একটু নোট লিখতেছি। লাইনে থাকলে আসসালামু আলাইকুম স্যার। আমার কিন্তু ক্লাসে যুক্ত হতে পারতাছি না স্যার, আমার ই করে নেন, কি যুক্ত করে নেন। আসসালামু আলাইকুম স্যার, আমার কিন্তু ক্লাসে যুক্ত হতে পারতাছি না স্যার, আমার ই করে নেন, কি যুক্ত করে নেন। আচ্ছা স্যার। থাকলে তাহলে লাইনে আসতে পারতো। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারেন। এরকম ভাবেই মেট্রোপলিটন এলাকার বাইরে 3 জনের নাম লিখবেন। নিজেরাও লিখতে পারবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তোফাজ্জল সাহেব এখন লাইনে আসছেন কিনা দেখেন।
করতে পারে যে মেট্রোপলিটন এলাকায় কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, কিংবা মেট্রোপলিটন এলাকার বাইরে কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। কাজে এখন থেকে মুখস্থ করার অভ্যাসটা গড়ে তুলতে হবে। ওর কিন্তু মুখস্থ শক্তি প্রখর। বঙ্গবন্ধুরে নিয়ে ভাষণ দিছে, ওই ভাষণটা শুনে দেখবেন, সেখানে ছোট ছোট সাল তারিখ, কত তারিখে বঙ্গবন্ধু কোন কাজ করছে না করছে, সব বঙ্গবন্ধুর জন্মের পর থেকে সকল ইতিহাস আওয়ামী লীগের একটা মিটিংয়ে সে তুলে ধরছিল। ওই বক্তব্য রাখা বা এই স্মৃতিশক্তির প্রখরতার কারণেই কিন্তু সে আজকে নেতা হয়েছে। গ্রুপে যা যা পাঠাচ্ছি এগুলি মুখস্থ করে ফেলতে হবে। তোফাজ্জল সাহেব কি লাইনে আসতে পারে নাই? কারণটা দেখতে হবে। এই তাবাসসুম, তাবাসসুম শুনতে পাচ্ছ? তাবাসসুম, হ্যালো? এই তাবাসসুম কি শুনতেছো? স্যারের তো লাইনে নাই, স্যারে না বললো স্যারের 9:30 একটা মিটিং আছে, ওই মিটিং এ চলে গেল। না, তোফাজ্জল ভাইরে আনতে গেল। আমি তাবাসসুমে রাখতেছিলাম, তাবাসসুম নাই লাইনে নাকি? ঈশিতা, হ্যাঁ, তাবাসুম তো লাইনে আছে। যে দায়রা জজের কিন্তু সরাসরি মামলা আমলে নেওয়ার এখতিয়ার নাই। আমলে নেওয়ার এখতিয়ার নাই, অর্থাৎ
দায় আদালতের সরাসরি কোনো অপরাধের অভিযোগের বিচার করার এখতিয়ার নাই। ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যদি 190 ধারায় অপরাধ আমলে নেওয়ার পরে যদি সেই মামলার বিচার করার দায়িত্ব ক্ষমতা দায়রা জজের নিকট পাঠিয়ে দেয়, সেই ক্ষেত্রে দায়রা জজ আদালত 193 ধারার বিধান অনুযায়ী অপরাধের বিচার করার জন্য অপরাধটাকে আমলে নিতে পারবে। তাহলে এই জায়গা থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে। এই কারণে আমরা এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এতক্ষণে আলোচনা থেকে যে ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ আমলে নিতে পারে, এখন আমরা একটা জ্ঞান নিব যে ম্যাজিস্ট্রেট আদালত সরাসরি অপরাধ আমলে নিতে পারে, কিন্তু দায়রা আদালতের সরাসরি অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নাই। ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ আমলে নেওয়ার পরে যদি এটা খুনের অপরাধ বা বড় ধরনের অপরাধ, তখন ওই ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেওয়ার পরে সেই খুনের মামলা বিচার করার এখতিয়ার তো ম্যাজিস্ট্রেট আদালতের নাই। এই কারণে তখন ম্যাজিস্ট্রেট আদালত এই মামলাটা বিচার করার ক্ষমতা যেহেতু একমাত্র দায়রা জজের আছে, এই কারণে এই খুনের মামলাটা বা এই জাতীয় বড় মামলাটা তখন দায়রা আদালতে পাঠাই দিবে। দায়রা আদালতে পাঠাই দেওয়ার পরে তখন দায়রা আদালত 193 ধারা অনুযায়ী অপরাধটাকে আমলে নেবে। যদি আপনাকে প্রশ্ন করে কোন আদালতের সরাসরি অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নাই, কতে দিল ম্যাজিস্ট্রেট আদালত আর কতে দিল দায়রা আদালত বা দায়রা জজ, তাহলে কোনটা হবে? কোন আদালতের সরাসরি মামলা করার এখতিয়ার নাই? বলেন, মামলা আদালতে কোন আদালতের সরাসরি অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নাই? দায়রা আদালত। তখন হবে দায়রা আদালত। তাহলে দায়রা আদালত কিভাবে অপরাধটা আমলে নিতে পারে সেই কথাটা কত ধারায় আছে? 193 ধারায় আছে যে ম্যাজিস্ট্রেট আদালত অপরাধ আমলে নেওয়ার পরে যদি সেটা বিচার করার জন্য দায়রা আদালতে পাঠান, তাহলে তখন দায়রা আদালত অপরাধটাকে আমলে নিতে পারে। অর্থাৎ অপরাধ আমলে নেওয়া কাকে বলে, এই কারণে আমি সংজ্ঞাটা পাঠিয়েছি যাতে অপরাধ আমলে বিষয়টা আপনি বুঝতে পারেন। অপরাধ আমলে নেওয়ার অর্থ হইল বিচার করার উদ্দেশ্যে বিচারক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক এই অপরাধের অভিযোগটাকে আমলে নেওয়া বা অভিযোগের বিচারটা করা, বিচার করে রায় দেওয়া, এই বিষয়টাকে বলা হচ্ছে অপরাধ আমলে নেওয়া। যেমন আমিও কিন্তু আপনাদের আমলে নিয়েছি ছাত্রছাত্রী হিসাবে। তাহলে ছাত্রছাত্রী হিসাবে আমার আমলে নেওয়া কোনটা? যে আপনাদেরকে পড়ানোর উদ্দেশ্যে এবং পাশ করানোর উদ্দেশ্যে আমি আপনাদেরকে যে গ্রহণ করেছি, এইটাই হলো ধরে নিতে হবে আমি আপনাদেরকে আমলে নিয়েছি। কিন্তু এমন অনেক ছাত্র আছে যারা ফোন করতেছে, কিন্তু তাদেরকে সময় দেওয়া হচ্ছে না, কিংবা তাদের পড়ানো আমি গ্রহণ করতেছি না, তাদের পাশ করানোর দায়িত্ব নিচ্ছি না, তাহলে ধরে নিতে হবে তাদেরকে আমি আমলে নেই নাই। কাজে সব জায়গায় কিন্তু আমলে নেওয়া বিষয়টা আছে। যে ফৌজদারি আদালতের আমলে নেওয়া, অপরাধ আমলে নেওয়ার অর্থ হচ্ছে বিচার করার উদ্দেশ্যে অভিযোগটাকে আমলে নেওয়া।
বিচার করার উদ্দেশ্যে অভিযোগ আমলে নেওয়া, এই বিষয়টাকে আমরা বলতে অপরাধ আমলে নেওয়া। এখন পরবর্তীতে আমরা এটাও জানলাম যে দায়রা জজ আদালত বা দায়রা আদালতের বা জজদের সরাসরি অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নাই। একশো 93 ধারায় বলছে যে কথাটা, সেটা আমি 2-3 বার বলে ফেলছি। ম্যাজিস্ট্রেট যখন প্রেরণ করবে তার কাছে একটা বিচারের জন্য কোনো অপরাধের, তখন সেই অপরাধের বিচার করার জন্য দায়িত্ব পাওয়ার পরে তখন দায়রা জজ আদালত বা দায়রা আদালত অপরাধটাকে আমলে নিতে পারবে। সেকেন্ড টাইম, প্রথমে পারবে না। প্রথমে কেন পারবে না এটা একটু বলেন, একটা আইকিউ থেকে বলেন। দায়রা আদালত বড়, ম্যাজিস্ট্রেট আদালত তার চেয়ে ছোট, কিন্তু তারপরও দায়রা আদালতকে কেন সরাসরি অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার দেওয়া হয়নি? কেউ কি একটু বলতে পারবেন? তাহলে একটা বেসিক হবে, নাহলে তো জ্ঞানটা পরিপূর্ণ হবে না। তানিয়া আক্তার বলেন তো, অসাধারণ ব্রেনের অধিকারী তানিয়া আক্তার বলেন। স্যার ম্যাজিস্ট্রেট আদালতে থেকে তো বন্টন করা হয় যে মানে 10,000 এই 10 বছর হইলে যুগ্ম, তারপর 10 বছরের উপরে হইলে ঘোষণা করা হইব, বিচার করা হবে দায়রা আদালতে। তো এখন যদি ছোট ছোট অপরাধগুলো যদি ওই দায়রা আদালতে চলে যায় তখন তো এটা আবার নিচে পাঠিয়ে দিবে। এর কারণে হয়তো বা নিচে থেকে বন্টন করে দেয় যে ম্যাজিস্ট্রেট আদালত 7 বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত পারবে, আর এটার উপরে যদি দেখে যে সেই ম্যাজিস্ট্রেট যে না এই অপরাধটা খুনের, তখন সেটা দায়রা আদালতে পাঠিয়ে দেয়। অনেকটাই উত্তর হয়েছে কাছাকাছি, কিন্তু একটু গ্যাপ আছে কথায়। এই জন্য এটা একটা বাড়ির কাজ দিলাম, কারণ আপনাদের মানে জ্ঞানটাকে সবসময় সীমাবদ্ধ করে রাখা ঠিক হবে না। কাজে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করেন। চিন্তা করলেও কিন্তু আমাদের ব্রেনটা শানিত হয়। ছোটবেলায় তো বাবা মা বলছে, শিক্ষকরা ধার দাও, সামনে কোরবানি ঈদে দেখবেন এখন আমরা সবাই ছুরি, দা, কুড়াল, চাপাটি যা আছে সব কিন্তু আমরা ধার দিব। তো এইরকম ভাবে ব্রেনকেও ধার দিতে হয়। যার ব্রেন যত সূক্ষ্ম হবে, ধারালো হবে, চোখা হবে, এই যে পর্বত দেখছেন, পর্বতের মতন যার যত বেশি চোখা খাড়া হবে, তার ব্রেন তত পরিষ্কার হবে। স্যার পেন্সিল কাটি না, একটা পেন্সিল কাটার দিয়ে দেখবেন পেন্সিল কেটে আমরা পেন্সিলের নিপটাকে একদম চিকন করে ফেলি, সূক্ষ্ম করে ফেলি। এইরকম ভাবে ব্রেনকেও কি করতে হবে, ব্রেনকে ধার দেওয়ার কতগুলি পয়েন্ট আছে, এইগুলি কাজ করতে হবে। কি কাজ? একবার পুরান ঢাকার একটা গলি দিয়ে ঢুকবেন, একদম অচেনা, যে গলিতে জীবনেও ঢুকেন নাই, এই গলি আমি বঙ্গবাজার বেরোবো, কিন্তু কাউকে জিজ্ঞাসা করবেন না। কাউকে জিজ্ঞাসা না করে, জিজ্ঞাসা করলে তো আর ব্রেন ধার হবে না। এই জন্য যারা ব্রেন বিশেষজ্ঞ, কিভাবে ব্রেন বাড়ানো যায়, এটাকে ধার করানো যায়, সূক্ষ্ম করা যায়, এই
এটার একটা উপায় হিসাবে বলছে যে এরকম অপরিচিত রাস্তায়, যেমন মুনিয়া প্রতিদিন যে রাস্তায় বাসায় যায়, ফারজানা প্রতিদিন যে রাস্তা দিয়ে বাসায় যায়, ওই রাস্তা না, এক দিয়ে বাসায় আসা যায় কিনা দেখ, কিন্তু কাউকে জিজ্ঞাসা করা যাবে না। এইভাবে ব্রেন ধারালো হইতে পারে। আর একটা উপায় আছে, আমি বলি। এই যে অনেকে কি এরকম একটা খেলা খেলতেন, দাবা খেললে, লুডো খেললে, দাবা লুডো এইগুলি কখনোই খেলবেন না। দাবা লুডো এই দুইটা খেলাই ইসলামে নিষেধ। ইসলামে এই দুটো খেলাই হারাম। কারণ হিসাবে একটাই, অন্যতম কারণ, সেটা হলো সময় নষ্ট করে। অনেকে দেখবেন লুডো খেলার নেশায় যদি পড়ে যায়, খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়া সারাদিন সারা রাত লুডো আর ক্রাম খেলতেছে, এটা জোয়ার মতো নেশা। এই একটা। আর একটা ইসলাম কারণ হিসাবে চিহ্নিত করে, সেটা হলো মেধা, ব্রেনকে নষ্ট করে দেয় দাবা খেললে আর লুডো খেললে। এই জায়গায় একটা খেলা খেলতে পারেন, তাইলে মেধাটা ধারালো হবে। মেধা ধারালো হইলে কি লাভ হবে? অল্প পড়া বেশি লিখতে পারবেন নিজের বুদ্ধি দিয়ে, পড়াটাকে ধরে রাখতে পারবেন, কেন্দ্র করে লিখতে পারবেন। প্রশ্ন একটা আসছে, জীবনেও দেখেন নাই, কিন্তু তারপরও আপনার যা জ্ঞান আছে ওই জ্ঞান থেকে নিজের ব্রেনটা খাটিয়ে সেটা লিখে আসতে পারবেন। কিন্তু যদি ব্রেন ভোতা হয়, শার্প না হয়, তাইলে তো পারবেন না। এই জন্যে একটা খেলার ইনস্ট্রুমেন্ট কিনে নেবেন। সেই ইনস্ট্রুমেন্টটা আপনারা অনেক সময় দেখেছেন যে একটা ছোট বোর্ড, হাতেই খেলা যায়, এক হাতে রেখেই খেলা যায়, মিলানো বলা হয় আর কি, মিলানো। ওইখানে লাল সাদা কালো গুটি থাকে, এরকম ভাবে একসাথে মিলাইতে হয়। এরকম দেখছেন কখনো? জি স্যার, কি? এই একটা কিনতে হবে, এরপরে ওই মিলানোটা মিলাইতে হবে। এই যে মিলাইতে মিলাইতে গিয়ে আপনার যে বুদ্ধির ব্যায়াম হবে, এটাকে বলা হয় বুদ্ধির ব্যায়াম। এই বুদ্ধির ব্যায়াম হইতে হবে। এইগুলি কিন্তু ছোটবেলা আমার যে মানে শিক্ষক ছিলেন, আমার মা ছিলেন, ওনার হাতে আমার ক্লাস 5 পর্যন্ত শিক্ষা, আমার নিজের মার হাতে, তারপরও 6 থেকে অন্যের হাতে। কিন্তু তারা কিন্তু এই বুদ্ধির ব্যায়ামগুলো করাইতেন। একটা বুদ্ধির ব্যায়াম দেই আপনাদের, দেখি পারেন কিনা, হয়তো এটা আপনারা শুনেছেন অনেক। ধরে নদীর এই পারে একটা ছাগল আর একটা বাঘ আর একটা পান, এই যে পান যে খায় বুড়িরা, সেই পান আর কি, পান সুপারি। তাইলে নদীর এই পারে হলো একটা পান, একটা ছাগল, আর একটা হলো আপনার বাঘ। এখন আপনারা জানেন যে বাঘ ছাগল খায় আর ছাগল হলো পান খায়, কিন্তু তিনটা আপনি নিয়ে দাঁড়িয়ে আছেন, যার ফলে কেউ কাউকে খাইতে পারতেছে না। কিন্তু এখন আপনার কাজ হইল যে একটা নৌকা, এই নৌকা দিয়ে এই তিনটাকে পার করতে হবে, ওই পারে নিয়ে আসতে হবে। কিন্তু শর্ত হইল প্রতিবার একটা করে নিয়ে যাবেন। নৌকার ধারণ ক্ষমতা এরকম, ছোট নৌকা, যে যদি আপনি পানের সাথে ছাগল নেন তাহলে নৌকাটা ডুবে যাবে, বা ছাগলের সাথে বাঘ নেন তাইলেও ডুবে যাবে, আর তিনটা নিলে তো আরো ডুবে যাবে। প্রতিবার একটা করে নিয়ে ওই পারে তিনটা জিনিস কিভাবে পার করবেন বলেন? প্রথম কাকে নেবেন? প্রথম নৌকায় কাকে নেবেন? ছাগলকে নিলেন। ছাগলকে নিয়ে কি করবেন? ওইখানে রাখা আসবে। আচ্ছা, রাইখে আসবেন। কি নেবেন?
ওটা রেখে আসার পরে আবার পান নিয়ে যাবো ওইপারে, তারপরে পানটা রেখে আবার ছাগলটাকে নৌকা করে ওই পারে নিয়ে আসবো, তারপরে হ্যাঁ, আবার ওই পারে রেখে আসবো, কারণ বাঘে তার পান খাবে না। তারপরে হলো যে হ্যাঁ, হ্যাঁ, এটা আপনার কমন পড়েছে। এই জন্য কমন এই বিষয়টা নিয়ে এখন কিন্তু আর আপনার ব্রেন বাড়বে না। কিন্তু প্রথম জীবনে যদি এই সমস্যাটা পেতেন, তো এরকম এই যে আজে বাজে গোভার, ঠাকুরমার ঝুলি কিংবা আজে বাজে জোকস, এইগুলি পড়ে কিন্তু ব্রেন ধ্বংস হবে। এরকম বুদ্ধির ব্যায়াম সম্পর্কিত কিছু ধাঁধার বই পাওয়া যায়। হ্যাঁ, নিউ মার্কেটে যাবেন, নিউ মার্কেটে গিয়ে বলবেন যে বুদ্ধির ব্যায়াম এই সম্পর্কিত কিছু ধাঁধার বই আমাকে দাও। এই ধাঁধার বইগুলি কিনতে হবে, এই ধাঁধাগুলি দেখতে হবে, শিখতে হবে, সমাধান নিয়ে একটু চিন্তা করতে হবে। এই যে সমাধান করার জন্য যে চিন্তা করতেছেন, গবেষণা করতেছেন, ভাবতেছেন, এতেই কিন্তু আপনার বুদ্ধির একটা কার্যকারিতা আসবে। কারণ আমাদের ব্রেনটা কিন্তু একটা ইলেকট্রনিক্স যন্ত্রের মতন। মনে করেন আপনি একটা ইলেকট্রনিক্স যন্ত্র যদি কিনে ফেলে রাখেন, একটা এসি অনেকদিন না চালিয়ে ফেলে রাখেন, একটা মোটর সাইকেল, একটা গাড়ি অনেকদিন ফেলে রাখেন না চালিয়ে, তাইলে কিন্তু অকেজো হয়ে যেতে পারে, স্টার্ট করা কঠিন হইতে পারে। তো ব্রেনটাকেও সবসময় কর্মক্ষম রাখতে হবে, কার্যকারিতার মধ্যে রাখতে হবে। এই জন্য আমি কিন্তু একটু সময় পাইলেই রাস্তা দিয়ে ঢুকি। আমি আর একদিনও আমাদের এখানে একটা নন্দীপাড়া বাজার আছে, হয়তো গিয়ে এক চিপা গলি দিয়ে ঢুকছি। টার্গেট ছিল নন্দীপাড়া বাজারে আমি সাধারণত দুইটা রাস্তা দিয়ে যাই, একটা হলো গোরান ওই রাস্তা দিয়ে, আর একটা হলো এই দিক দিয়ে ত্রিমোহনী দিয়ে যাওয়া যায়, রিক্সা গাড়ি ঘোড়া সব কিছুতেই যাওয়া যায়। কিন্তু এমন একটা চিপা দিয়ে ইচ্ছা করে ঢুকছি, টার্গেট হলো যে এই দিক দিয়ে আমি কাউকে না আমি নন্দীপাড়া বাজারে যেতে পারি কিনা। তাহলে কিন্তু বুদ্ধির একটা ব্যায়াম হবে, কাউকে জিজ্ঞাসা করা যাবে না। এইভাবে অথবা আমার কাছে একদিন আসবেন আমার ঠিকানায়, আমি একটা ঠিকানা দিয়ে দিব, নাম্বার, ওই নাম্বারে শুধু অ্যাড্রেসটা থাকবে, বাড়ির নাম্বার, সড়ক নাম্বার, তারপরে ব্লক নাম্বার, এলাকা থানার নাম, কিন্তু কাউকে জিজ্ঞাসা করবেন না। কাউকে জিজ্ঞাসা না করে দেখবেন যে স্যারের অ্যাড্রেসে আপনি আসতে পারেন কিনা, নিজের বুদ্ধি দিয়ে দিয়ে। কাউকে জিজ্ঞাসা, বুদ্ধির কি হবে? চর্চা হবে, বুদ্ধির চর্চা। এখন আপনি ভাবতে পারেন স্যার কেন বুদ্ধির চর্চা পড়াচ্ছে? বুদ্ধির চর্চা পড়াচ্ছে এই কারণে যে একজন অ্যাডভোকেট মানে হলো বুদ্ধিজীবী। এই যে স্বাধীনতার কয়েকদিন আগে যে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, অ্যাডভোকেট, এরা হলো বুদ্ধিজীবী। অর্থাৎ বুদ্ধিকে পুঁজি করে, বুদ্ধিকে বিক্রি করে তারা কিন্তু চলে। কাজে বুদ্ধিজীবী হচ্ছেন আর বুদ্ধি বাড়াবেন না, এটা তো হইতে পারে না। কাজে যার যত বুদ্ধি থাকবে এই পেশায় সে তত বেশি সফল হবে। পড়ানোর ক্ষেত্রেও একটা বুদ্ধি লাগে। যে আমি যে আপনাদেরকে পড়াচ্ছি, এটা বুদ্ধি করে কিন্তু পড়াচ্ছি। এইভাবে পড়াইলে, বুদ্ধি দিয়ে পড়াইলে ছাত্ররা আমার ভক্ত থাকবে, আমার প্রতি আস্থা বেড়ে যাবে,
ঠিক আছে, এবং আমার কাছে করতেই চাবে। তাহলে সেই কৌশল, সেই বুদ্ধি অবলম্বন করে তো এরকম ভাবে একটা মক্কেলকে যে ধরে রাখবেন আজীবন, নিজের বউকেও তো সারা জীবন ধরে রাখা যায় না, খুব কঠিন ব্যাপার। তার চেয়েও আরো কঠিন ব্যাপার হলো একটা ক্লায়েন্টকে সন্তুষ্টির সাথে তাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখা, এবং মারা যাওয়ার আগেও সে বলে যাবে তার ছেলে মেয়েদেরকে, তার ওয়াইফকে, যে আমার আইনজীবী ছিলেন লিটন স্যার, যদি আমার মৃত্যুর পরে তোমরা কোনো আইনগত সমস্যা দেখা দেয় সম্পত্তি নিয়ে, তোমরা লিটন স্যারের কাছেই যাবা। তাহলে কিভাবে তাকে ধরে রাখা হয়েছে, যে এই লোকটা মারা যাওয়ার মুহূর্তেও আইনজীবীর নাম বইলা দিতেছে। তাইলে কিভাবে বুদ্ধি দিয়ে তাকে ধরে রাখতে হচ্ছে। বুদ্ধি ছাড়া কিন্তু মাথা গরম হইলে দেখবেন যে একটা ঝগড়া বিবাদ করে এমন একটা দুর্ব্যবহার করছেন, যে কারণে এই মক্কেল আর জীবনে আপনার কাছে আসবে না। আর আপনি হয়তো ভাবতেছেন যে একটা মক্কেল না আসলে কি হবে আমার, কিন্তু আসলে চিন্তাটা এইভাবে করা যাবে না। মক্কেল একটা না কিন্তু, কারণ সে যে চলে গেল আপনি একটা সার্কেল হারাইলেন। কারণ এই লোকের কিন্তু অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, চেনা অচেনা অনেক লোক আছে। একটা মানুষের কমপক্ষে 100 জন লোক পরিচিত থাকে, ঘনিষ্ঠ থাকে। ভালো হোক মন্দ হোক, কমপক্ষে 100 জন লোক প্রত্যেকটা মানুষেরই ঘনিষ্ঠ থাকে। এই 100 জন লোকের যদি কোনো আইনগত সমস্যা দেখা দিত, তাহলে ওই লোকটা কিন্তু আপনার কাছেই নিয়ে আসতো। কিন্তু বুদ্ধির অভাবের কারণে যে আপনি একটা লোক মনে করলেন, কিন্তু হারাইলেন কিন্তু আরো 99 জন লোককে। এইভাবে তোফাজ্জল সাহেবকে তো লাইনে আনতে পারতেছি না, তো বারবার রিং দিচ্ছে। ক্লাস শেষ হওয়ার পরে এটা চিন্তা করতে হবে। এখন একটা প্রশ্ন আমরা একটু দেখি, সেটা হলো নিতে পারে কোন কোন আদালত অপরাধ আমলে নিতে পারে। অপরাধ আমল বলতে আমরা কি বুঝি, অপরাধ আমলে নেওয়া বলতে কি বুঝায়, অপরাধ আমলে নেওয়া সম্পর্কিত 2টা ধারা কি। এখন এই 2টা ধারার একটু ডিপে আমরা যাব, গভীরে। 2টা ধারার গভীরে গিয়েও কিন্তু প্রশ্ন হইতে পারে। এই কারণে প্রশান্ত মহাসাগরের ছবি আজকে পাঠিয়েছি। প্রশান্ত মহাসাগরের গভীরতা হচ্ছে 35,853 ফুট। এই 35,853 ফুট, তারও আরো গভীরে হচ্ছে আইনের পড়া। এই গভীরে প্রবেশ করে আপনাদেরকে পড়তে হবে। আর এই চ্যাপ্টার জন্য কি পড়া দিবেন স্যার, সেটা আমি শুনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আগামীকালের জন্য আমাদের একটা সলভের জন্য একটা প্রশ্ন দিলেন, সেই প্রশ্নটা কি ছিল স্যার? আজকে পরীক্ষার জন্য বললেন যে এটা তোমরা সমাধান করবা, কিন্তু কি সমাধান করবা এটা শুনতে পারিনি স্যার। এটা তো বললাম যে অপরাধ আমলে নিতে পারে 2টা আদালত, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত আর একটা হচ্ছে দায়রা আদালত। কিন্তু আজকের আলোচনা থেকে আমরা এটাও জ্ঞান পেয়েছি যে দায়রা আদালত সরাসরি অপরাধ আমলে নিতে পারেন না, ম্যাজিস্ট্রেট আদালত সরাসরি অপরাধ আমলে নিতে পারে। দায়রা আদালত সরাসরি অপরাধ আমলে নিতে পারে না। ম্যাজিস্ট্রেট আদালত প্রথমত অপরাধটা আমলে নিয়ে তারপরে সেই মামলার বিচার করার দায়িত্বটা অর্পণ করে, পাঠিয়ে দেয়, প্রেরণ করে দায়রা আদালতের কাছে। ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো অপরাধের অভিযোগের বিচারটা করে হলো
দায়রা আদালত, অর্থাৎ আমলে নিয়ে বিচার করে দায়রা আদালত। এখন বাড়ির যে কাজটা দিয়েছি সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট আদালতকে সরাসরি অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে, কিন্তু দায়রা আদালত ক্ষমতার দিক থেকে, মর্যাদার দিক থেকে, অধিকারের দিক থেকে ম্যাজিস্ট্রেট আদালতের চেয়ে বড় হইলেও দায়রা আদালতকে কেন সরাসরি মামলা বা অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া হয় নাই? এই জায়গাটা নিজেরা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, পড়াশোনা করে 190, 193 দুইটা ধারা বারবার পড়বেন, বা নিজেরা একে অপরের সাথে আলাপ আলোচনা করবেন। এই যে এই গ্রুপে ছাত্রছাত্রীরা আছেন, সহপাঠিনী আছেন, এরকম কিন্তু সম্পর্ক ছিন্ন থাকা যাবে না। একজনের সাথে আরেকজনের গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে, কারণ একজনের বিপদে আরেকজন কাজে লাগবে। শরীয়তপুরে যে তোফাজ্জল সাহেব আসতে পারতেছে না, এখন শরীয়তপুরে উনি প্র্যাকটিস করে নিয়মিত। সকাল 8টায় কোর্টে যায়, সন্ধ্যা 6টার সময় বাসায় যায়। অ্যাডভোকেট না হইলেও অনেক কিছু উনি জানে, দীর্ঘদিন যাবৎ নিয়মিত প্র্যাকটিস করতেছে। এখন আমি যখন শরীয়তপুর যাই মামলায়, তখন কিন্তু ওনারে একটা রিং করে যাই। এতে আমার একটু সাহস বৃদ্ধি পায় কিনা। আমি তো ঢাকার ছেলে, শরীয়তপুরে আমার কে আছে, কিন্তু তোফাজ্জল সাহেব তো শরীয়তপুরের স্থানীয়, ওইখানে তার একটা প্রভাব আছে। সে একজন শিক্ষক, তার হাজার হাজার ছাত্র শরীয়তপুরের বিভিন্ন জায়গায় অবস্থান করে। ওইখানে গেলে দেখা যায় অনেক অ্যাডভোকেট আছে, এরাও এর ছাত্র। উনি একটু বয়স করে আসছে এই লাইনে, কিন্তু যারা এখন শরীয়তপুরে অ্যাডভোকেট, এরাও আমি দেখি যে ওনারে স্যার বলে। উনি পরে আসছে, কিন্তু ওনার ছাত্ররা আগে অ্যাডভোকেট হয়েছে। তাহলে সবকিছু মিলিয়ে দেখেন আমার কিন্তু একটা ভালো লাগাও কাজ করে। ওইখানে গেলে ওনার সাথে একটু গল্প করতে পারি, উনি একটা সম্মান করে চা খাওয়ায়, দুপুরের খাবার খাওয়ায়। সম্মান পাই, ভালো লাগে, শক্তি পাই, সাহস পাই। কেন? কারণ আমার ছাত্র এখানে আছে, এরকম বন্ধু বান্ধব আমার আছে, সিনিয়র জুনিয়র অ্যাডভোকেটরাও আছে, তোফাজ্জল সাহেব আছে। এরকম আপনাদের মধ্যেও যদি এই সুসম্পর্কটা না থাকে, তাহলে একটা এলাকায় যাবেন, আপনাদের মধ্যে কেউ দেখা যাবে কুড়িগ্রামে প্র্যাকটিস করে। কুড়িগ্রামে আমার এক ছাত্র আছে, এক বন্ধু আছে, তারা কুড়িগ্রামে প্র্যাকটিস করে। কুড়িগ্রামের কেউ যদি এসে একটা সমস্যার কথা বলে যে ভাই কুড়িগ্রামে আমার এই সমস্যা, কি করব? আমি বললাম ঠিক আছে, আমি আমার বন্ধু বা ছাত্রকে ফোন করে দেখতেছি আপনার মামলার কি অবস্থা, তারপর আমি দেখতেছি কি করা যায়। সে হয়তো মামলা সম্পর্কে কিছুই জানে না, মামলার কাগজও তার কাছে নাই, তাইলে ওনারে কুড়িগ্রামে ফোন করে দিলে কিন্তু সে, আমার ওই ছাত্র অথবা বন্ধু, সে কিন্তু কুড়িগ্রাম থেকেই অল্প কিছুক্ষণের মধ্যে আমাকে এই মামলার অবস্থাটা অথবা প্রয়োজন বোধে হোয়াটসঅ্যাপে সে মামলার কাগজপত্র পাঠায় দেয়। এই যে সুসম্পর্কটা, এইটা কিন্তু এই গ্রুপে দেখবেন এক একজনের এক এক জেলায় বাড়ি, এক একজনের এক এক ক্ষমতা, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কাজ করে। তাহলে সেই জায়গায় সুসম্পর্কটা কিন্তু আপনাদেরকে বজায় রাখতে হবে, আর এইটা পড়ার মধ্যে নিয়ে আসতে হবে। কাজে নিজেদের সাথে নিজেরা আজকে আলোচনা করবেন, আমি লাইন বিচ্ছিন্ন করার পরে নিজেদের সাথে নিজেরা আলোচনা করবেন যে স্যার যে প্রশ্নটা দিল যে দায়রা আদালত কেন সরাসরি মামলা বা অপরাধ আমলে নিতে পারে না, একা না পারলে আর একজনের সহযোগিতা নিয়ে দুইজন আলোচনা করে দেখবেন বের করা যায় কিনা। এইভাবেই কিন্তু
সম্পর্কটাকে গভীর থেকে গভীরতর করতে হবে। কাউকে অমর্যাদা করা যাবে না, আর কারো বেশি ব্যক্তিগত বিষয় যাবে না। কেউ একটা ছেলে মেয়ে নিয়ে ঘুরতেছে, একটা জায়গায় গিয়া মদ খায়, থাক গিয়া, কারণ আপনার কথায় তো আপনার এই বন্ধু সহপাঠী নিয়ে এগুলি ছাড়বে না। এই অতিরিক্ত জায়গায় অতিরিক্ত ক্ষমতাটা প্রয়োগ করবেন না, শুধু সম্পর্কটা ধরে রাখবেন সাধারণভাবে। সে ব্যক্তি জীবনে কি করতেছে এইগুলি নিয়ে আলোচনা সমালোচনা কোনোটাই করবেন না, তাইলে সম্পর্কটা বেশি দিন টিকবে না। কারণ আপনার এক বান্ধবী সরার দুর্দানে আর এক ছেলের সাথে ঘুরতেছে, আপনি এটা এসে যদি গ্রুপে বলে দেন, তাইলে ওই বান্ধবীর সাথে ওই বন্ধুর সাথে আর সম্পর্ক থাকবে? এইগুলি কখনোই করবেন না, তাইলে দেখবেন সম্পর্কটা চিরদিন বজায় থাকবে। এখন একটা জায়গায় আসি আমরা, সেটা হলো ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে কয়ভাবে। আমরা তো এতক্ষণে আলোচনা থেকে পেয়েছি কোন কোন আদালত বা কোন কোন বিচারক অপরাধ আমলে নিতে পারে। এখনকার প্রশ্নটা হচ্ছে অপরাধ আমলে নিতে পারে ম্যাজিস্ট্রেট কয়ভাবে? এটা তো এমসিকিউ হতে পারে। অপরাধ আমলে আপনাদের এগুলো তো হচ্ছে লোকের কাছে করা বাদ দেওয়া ছিল, এরকম কিছু। আচ্ছা, যাই হোক, এখন অবশ্য আসলে সে বুঝতেও পারবে না। ক্লাসের তো আমরা একদম শেষের দিকে চলে আসছি। এখন যে জায়গাটা আমরা আসতেছি সেটা হচ্ছে অপরাধ ম্যাজিস্ট্রেট তাহলে কয়ভাবে বা কয়টি উৎসের উপরে ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে বলেন? কয়টি উৎসের উপরে ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে? তিনটি উৎসের উপরে ভিত্তি করে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। অপরাধ আমলে নিতে পারে মানে অপরাধটা বিচারের জন্য গ্রহণ করতে পারে। এখন এই তিনটা উপায় বলতে পারবেন যে কোন তিনটা উৎসের উপরে ভিত্তি করে? ওয়ালাইকুম আসসালাম, তোফাজ্জল সাহেব। জি ছেলে নষ্ট করে লেছিল ক্লাস করতে নতুন করে হোয়াটসঅ্যাপ খুললা ওই দুষ্টরি কাজ, কারণ এরকম একটা আশঙ্কা করছি। আপনার ওই সাইড থেকে হয়েছে। আচ্ছা, যাই হোক, ওই দুষ্টের নাম কি? তানভীর রহমান। বয়স কত? এই বয়স হলো এই 12-13। 12-13 বছর। ঠিক আছে, আজকে আমরা যা পড়েছি সেটা হচ্ছে অপরাধ আমলে নেওয়া। অপরাধ আমলে নেওয়া সম্পর্কে দুইটা ধারা, 190, 193। 190 হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার বিধান, আর 193 হচ্ছে দায়রা আদালতে অপরাধ আমলে নেওয়ার বিধান। ম্যাজিস্ট্রেট আদালত সরাসরি অপরাধ আমলে নিতে পারে, দায়রা আদালত পারে না সরাসরি অপরাধ আমলে নিতে। ম্যাজিস্ট্রেট আদালত অপরাধের বিচার করার ক্ষমতাটা যখন অর্পণ করে, পাঠিয়ে দেয় মামলাটা, তখন দায়রা আদালত সেই বা অপরাধের বিষয়টা আমলে নিয়ে বিচার কার্য শুরু করতে পারে। এই পর্যন্ত আমরা মূলত পড়েছি। আর এখন যে জায়গাটা আমরা আছি, এই জায়গা থেকে তোফাজ্জল সাহেব শুরু করেন। সেটা হচ্ছে যে উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে। নিজেরা একটু লেখা বলতে পারেন, যে সকল উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমল নিতে পারেন ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট যে সকল উৎসের উপর ভিত্তি করে, আমি আসলে সময় পাই না বুঝছেন, আপনাদের জন্য ঝামেলাটা হয়েছে যে কয়েকটা পেশায় জড়িত। কোনো পেশা না থেকে যদি শুধু শিক্ষক হইতাম তাইলে আর একটা ঝামেলা আছে আমার, সেটা হলো অন্য স্যাররা যেমন নোট টোট কইরা পড়ায় না, এক সময় তাদের জ্ঞানটা মুখস্থের মধ্যে চলে আসে, এতে তাদের ওই মুখস্থের কথা ছাত্ররা বুঝে না। আমার ঝামেলাটা এই জায়গায় যে নোট করে আমি কোনোদিনই পড়াই না, তাইলে আমার ওই রকম মুখস্থ লেকচার দিতে হইতো আর কি, এতে ছাত্ররা কিছু বুঝতো না। আজকে যে চ্যাপ্টারটা পড়াবো, আজকের চ্যাপ্টারটা আজকের ভাবে পড়াচ্ছি। আবার আপনি যদি 3 মাস পরে আর একটা দেখবেন আর এক ভাবে পড়াইতেছে, ওই সময় যা মনে হবে, যেভাবে মনে হবে সেইভাবেই ওই এই অপরাধ আমলে নেওয়া চ্যাপ্টারটা পড়াবো। অর্থাৎ ছাত্ররা ঠিক যে ভাষাটা বুঝতে থাকে, এটা সাইকোলজি ছাত্র আমি নিজেই ছিলাম, এই জন্য ছাত্রদের সাইকোলজিটা আমি বুঝি, যে পড়াটা ছাত্ররা বুঝতেছে কি বুঝতেছে না। আপনারা যদি বুঝতেছেন না এই কথা নাও বলেন আমারে, তাও আমি বুঝি যে বুঝতেছেন না, তখন আমি একটু উদাহরণে যাই বা আর একটা অন্য প্রক্রিয়ায় সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যদি সরাসরি ক্লাস করতেন তাহলে মোটামুটি চেহারাটা দেখলেই বুঝতে পারতাম যে পড়াটা কি বুঝতে পারতেছেন না পারতেছেন। এখন ম্যাজিস্ট্রেট 3টি উৎসের উপরে ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে। পড়াশোনার মধ্যে অধৈর্য হবেন না কখনোই, বাসায় যখন পড়বেন তখন আমি বলছি কিন্তু 24 ঘন্টা ব্যয় করবেন। 24 ঘন্টায় যতটুক সময় পান সকল কাজ শেষ করে, 24 ঘন্টার মধ্যে যতটুক সময় পান, আধা ঘন্টা পান, 1 ঘন্টা পান, 2 ঘন্টা পান প্রতিদিন, আগামীকাল শুধু অপরাধ আমলে নেওয়া এই চ্যাপ্টারটাই বারবার দেখবেন, লিখবেন, বুঝবেন। কোনো জায়গায় খটকা লাগলে আবার সেটা স্যারকে জিজ্ঞাসা করবেন। তাহলে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে কয়টা উৎসের উপর ভিত্তি করে? 3টি উৎস। 3টি উৎস। এখানে কিন্তু একটা এমসিকিউ হবে, কয়টি উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে ম্যাজিস্ট্রেট? 3টা উৎস। এই 3টা উৎস কি কি কেউ বলতে পারবেন? এই 3টা উৎস কি? এই 3টা উৎস কি? এই 3টা উৎসের নাম মুখস্থ রাখতে হবে। এই 3টা উৎসকে কেন্দ্র করে আবার প্রশ্ন দিতে পারে এমসিকিউ। এই জন্য বলছি একটা চ্যাপ্টার ভালো করে শেষ না করা পর্যন্ত আর একটা চ্যাপ্টারে যাওয়া আপনার বুদ্ধিমানের কাজ হবে না। একটা চ্যাপ্টারের গভীরতা শেষ করে তারপর আপনার যাওয়ার চেষ্টা করতে হবে। এখন আমরা ওই 3টা উৎস কি, এই 3টা উৎস এখন একটু পাঠাবো আপনাদেরকে। পাওয়া মাত্র আপনারা এই 3টা উৎস মুখস্থ করা শুরু করবেন। তারপরে এই 3টা উৎসকে কেন্দ্র করে কি ধরনের প্রশ্ন আসতে পারে, জটিল থেকে জটিলতর, সেইগুলো আমরা আলোচনা করে দেব। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আমি পাই তাহলে সময়, যে 3টা উৎসের উপরে ভিত্তি করে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করলে, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ বা ম্যাজিস্ট্রেট নালিশ পেলে, এটা লিখলে হবে। ম্যাজিস্ট্রেট নালিশ পেলে
নালিশ মানে কমপ্লেন্ট। নালিশের সংজ্ঞাটা ফৌজদারি কার্যবিধির 4 ধারার 1 উপধারার গতে নালিশ কাকে বলে সেটা হয়তো সংজ্ঞাটা থাকতে পারে, যেখানে থাকুক 4 ধারাই ধরেন। নালিশ আর এজাহার, এফআইআর, এই দুইটার মধ্যে পার্থক্য হলো নালিশও একটা অভিযোগ আর এফআইআরটাও এক ধরনের অভিযোগ। কিন্তু নালিশ মানে হলো যেটা ম্যাজিস্ট্রেটের কাছে করা হয়। অভিযোগটা যদি ম্যাজিস্ট্রেটের কাছে করা হয় তাহলে সেই অভিযোগটাকে আমরা বলি নালিশ। আর অভিযোগটা যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এজাহার বা এফআইআর আকারে করা হয় অভিযোগটা, তখন সেটাকে আমরা এফআইআর বা এজাহার বলতে পারি। তাহলে ম্যাজিস্ট্রেট যখন একটা নালিশ পায়, সরাসরি তার আদালতে একটা নালিশ পায়, তখন নালিশের ভিত্তিতে কি সে অপরাধ আমলে নিতে পারে না, বিচার শুরু করতে পারে না? কমন সেন্স কি বলে যে যখন ম্যাজিস্ট্রেটের নিকট একটা নালিশ না করা হয় তখন এই নালিশের ভিত্তিতে কিন্তু ম্যাজিস্ট্রেট অপরাধটাকে আমলে নিতে পারে। তাহলে অপরাধ ম্যাজিস্ট্রেট 3টা উৎসের উপরে নিতে পারে। ম্যাজিস্ট্রেট 3টা উৎসের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। তার মধ্যে এক হচ্ছে নালিশের ভিত্তিতে। ছোট করে যদি মনে রাখি তাহলে আমরা মনে রাখবো নালিশের ভিত্তিতে। বড় কথা অনেকভাবে বলা যায় যে ম্যাজিস্ট্রেটের নিকট যখন একটা নালিশ করা হবে, এই নালিশ পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট অপরাধটা আমলে নিতে পারে। এটা কত বড় কথা। এটা ছোট কথা হলো নালিশের ভিত্তিতে। তাহলে প্রথম ভিত্তিটা কি বলেন? অপরাজিতা। তানি আক্তার বলেন প্রথম ভিত্তিটা কি? নালিশের ভিত্তিতে। নালিশের ভিত্তিতে। এবার 2 নম্বর ভিত্তিটা বলি, সেটা হলো চার্জশিটের ভিত্তিতে। চার্জশিট, পুলিশ তদন্তের প্রতিবেদন, চার্জশিট। ফাইনাল রিপোর্ট আসলে তো মামলা খারিজ, কাজে ফাইনাল রিপোর্টের ভিত্তিতে কিন্তু অপরাধ আমলে নিবে না, বরং আসামিকে অব্যাহতি দিয়ে মামলাটাকে খারিজ করে দিবে। এই জন্য বলতে হবে চার্জশিটের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? চার্জশিটের ভিত্তিতে। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে যখন একটা চার্জশিট আসে, পুলিশ যখন দীর্ঘ সময় 154 ধারা থেকে শুরু করে 176 ধারা পর্যন্ত তদন্ত করে 173 ধারায় যখন একটা চার্জশিট দেয়, পুলিশ রিপোর্ট দাখিল করে 173 ধারায়, যখন চার্জশিট দেয় ম্যাজিস্ট্রেটের নিকট, তখন এই চার্জশিটের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন। এখন পর্যন্ত আমরা 2টা ভিত্তি পেলাম। 1 নম্বরটা কিসের ভিত্তিতে বলেন? আপনাদের কিন্তু মুখস্থ করাচ্ছি আমি। নালিশের ভিত্তিতে। আর একটা এজাহারের ভিত্তিতে। আর একটা হলো 3 নম্বর হলো নিজস্ব জ্ঞান। নিজস্ব জ্ঞানের ভিত্তিতে। নিজস্ব জ্ঞানের ভিত্তিতে। নিজস্ব জ্ঞানের ভিত্তিতেও কিন্তু নিতে পারে অপরাধ আমলে। ম্যাজিস্ট্রেটের সামনেই এজলাসে পাষণ্ড স্বামী একটা মামলা চলছিল দেনমোহর ভরণ পোষণের, এর ম্যাজিস্ট্রেটের সামনেই মনে করেন তাকে মারধর শুরু করছে। তাহলে এখানে কি ম্যাজিস্ট্রেট নিজেই কি করতে পারে এখন বলেন? নিজের জ্ঞানের মধ্যে, নিজের জ্ঞান থেকে এখন অপরাধটা আমলে নিতে পারে কিনা?
কারণ এই জি স্যার, মিসবিহেভটা, চুক্তি ধারা অনুযায়ী পারে। এই অপরাধটা, এইটা তো ম্যাজিস্ট্রেটের নিজের জ্ঞানের মধ্যে চলে আসছে। তাহলে তিনভাবে ম্যাজিস্ট্রেট ব্যক্তিগতভাবে নিজের জ্ঞান থেকে, অথবা চার্জশিটের মাধ্যমে, আর একটা হলো নালিশের মাধ্যমে, এই তিনভাবে কিন্তু ম্যাজিস্ট্রেট কি করতে পারে, অপরাধটাকে অপরাধটা আমলে আমলে নিতে পারে। নিতে পারে। পড়াটাকে কিন্তু বুঝতে হবে, বোঝার সময় বিস্তারিত কিন্তু মনে রাখার সময় ছোট, তিনটা ভিত্তিতে। এক হচ্ছে নালিশের ভিত্তিতে, 2 নম্বর কি চার্জশিটের ভিত্তিতে বা পুলিশ রিপোর্টের ভিত্তিতে, 3 নম্বর কি ম্যাজিস্ট্রেটের নিজের জ্ঞানের ভিত্তিতে। এই পর্যন্ত প্রথমে মুখস্থ করবেন। এখন একটু যোগ করতে হবে। যোগটা কি? এই যে নালিশের ভিত্তিতে, এটা বলতে হবে সিআর মামলায়, কারণ নালিশটা কি জিআর মামলায় হয়। ফৌজদারি মামলা প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে জিআর কেস, সিআর কেস, আর নন জিআর কেস। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এজাহার বা এফআইআর, এটা দায়ের করার মাধ্যমে যে ফৌজদারি মামলাটা উদ্ভূত হয় বা সৃষ্ট হয়, স্টার্ট হয়, শুরু হয়, ওই মামলাটাকে বলা হয় জিআর কেস, জিআর। আর যেটা ম্যাজিস্ট্রেটের নিকট নালিশের মাধ্যমে যে মামলাটা শুরু হয়, ফৌজদারি মামলা, সেটা হলো সিআর কেস। জিআর কেসটা বুঝতে একটু সময় লাগবে, এটা পরবর্তী একটা ক্লাসে শিখতে হবে। আগে প্রধান এই 2 প্রকারই শিখেন, সিআর আর জিআর। তাহলে নালিশ মামলাটা, তো নালিশ কথাটাই হলো সিআর কেস। তাহলে আমরা যে বললাম 3টি উৎসের উপরে ভিত্তি করে সেটা অপরাধ আমলে নেয়, তার মধ্যে একটা হচ্ছে নালিশের ভিত্তিতে। তাহলে নালিশটা কোন মামলায়? সিআর মামলায়। তাহলে এখন যদি আর একটু ভালো লিখতে চান, তাহলে আপনি বলবেন 1 নম্বর পয়েন্ট সিআর মামলায় নালিশের ভিত্তিতে, আর 2 নম্বর হচ্ছে জিআর মামলায়, জিআর অর্থাৎ যেটা এজাহারের মাধ্যমে শুরু হয় থানায়, জিআর মামলায় চার্জশিটের মাধ্যমে, আর 3 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত জ্ঞানের ভিত্তিতে, তার অবগতির মধ্যে যেটা আছে। তাহলে 3 ভাবে ম্যাজিস্ট্রেট এই 3টা উৎসের উপরে ভিত্তি করে। উৎস বিষয়টা বুঝতেছেন কিনা আমি জানি না, উৎস বিষয়টা আগে একটু বুঝাই আপনাদের। যেমন আমি যে একাডেমি চালাই বা আমার যে ল কলেজ, এইখানে কয়টা উৎস থেকে ছাত্র আসে? যদি এই প্রশ্নটা সামনে আসে যে রামপুরা ল কলেজে বা ওয়ান ল একাডেমিতে কয়টি উৎসের উপরে ভিত্তি করে অপরাধ ছাত্র আসে, তাহলে উৎস কয়টা দেখেন। প্রথম উৎস হইতে পারে যে আমি কিছু পোস্টার, ব্যানার রাস্তায় প্রচার করেছি, এলাকায় প্রচার করেছি, সেই ব্যানার পোস্টার দেখে ছাত্ররা আসছে, তাইলে এইটা একটা উৎস। আর একটা উৎস হইতে পারে যে আমার যারা অতীতের ছাত্র ছিল,
এখন অ্যাডভোকেট হয়ে গিয়েছে। তাহলে ওই ছাত্ররা অ্যাডভোকেট হয়ে গিয়েছে, কিন্তু ওই ছাত্ররা এখন তাদের ছোট ভাই বোন, ছেলে মেয়ে, পরিচিত অফিসের লোক, তার মুহুরি, এই সমস্ত লোকদেরকে পাঠাচ্ছে ভর্তির জন্য, যে ল পড়তে গেলে স্যারের কলেজে যাও। তো এইভাবে বুঝতে পারতেছেন যে একাধিক সোর্স থেকে কিন্তু আমি যেমন ছাত্র পেতে পারি। এই যে একটা সোর্স দেখেন, তানিয়া আক্তার শারমিন আক্তারকে নিয়ে আসছে। শারমিন আক্তার কি আমাকে চিনতো? আমিও চিনতাম না। তাহলে তানিয়া কিন্তু একটা সোর্স, উৎস। ওয়ান ল একাডেমিতে একটা ছাত্র সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে। তো অনুরূপভাবে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয়, মানে বিচারের জন্য গ্রহণ করে কয়টা উৎসের উপরে ভিত্তিতে? 3টা উৎস। এই 3টা উৎস আমাদের অনেকাংশেই মুখস্থ হয়ে গিয়েছে। আর কথা কিন্তু শুনবেন আর ছোট ছোট করে একটু লিখেও ফেলবেন। এখন এই 3টা উৎস সম্পর্কে কত ধারায় বলা আছে, এই জায়গাটা এখন শিখব। এবং এইটার উপর আবার এমসিকিউ আসে। উৎসটা কি বলেন তো ফারজানা আক্তার? প্রথম উৎসটা কি, যে উৎসের উপরে ভিত্তি করে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয়, সেই প্রথম উৎসটার নাম কি? শারমিন আক্তার বলেন। আমাদের এখানে মনে হয় আক্তার বেশি আর কি, ছাত্রী। সিআর মামলায় নালিশের মাধ্যমে। সিআর মামলায় নালিশের মাধ্যমে। তাহলে এখন সিআর মামলায় নালিশের মাধ্যমে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, এইটা ফৌজদারি কার্যবিধির কত ধারার কথা বলেন তো? 190 হবে না 193 হবে? কমন সেন্স থেকে বলেন। 190 স্যার। 190 হবে। 193 কেন হবে না? কারণ স্যার এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা মামলা। হ্যাঁ, আর 193 দায়রা আদালতে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা। যেহেতু আমরা ম্যাজিস্ট্রেটের কথা বলতেছি, এই কারণে তো তানিয়া আক্তারের চেয়ে কিন্তু শারমিন আক্তারের ব্রেন আরো ভালো দেখতেছি। ফলে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করলে বা নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, এই যে প্রথম সোর্স, উৎস, যে এই নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারবে, এই কথাটা হচ্ছে 190। লেখেন 190 ফার্স্ট ব্র্যাকেটে লেখেন 1 ক। 1 ক, 1 ক ধারার কথা। এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু এমসিকিউ আসবে। তাইলে ম্যাজিস্ট্রেট নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে, এই কথাটা কি লিটন স্যারের কথা? লিটন স্যার কি এরকম কেউ হয়ে গেছে? লিটন স্যারের কথা, আমার কথা, আর একজনের কথা, এগুলি কিন্তু বলা যাবে না। আইনের কথা আইনের ধারায় বলতে হবে। তাহলে ম্যাজিস্ট্রেট নালিশের ভিত্তিতে অপরাধ আমলটা হলো 190 ধারার 1 ক। কথা কি বুঝাইতে পারতেছি কিনা? এটা জানাবোই, রাতেই জানাবো। এক মিনিট, আমার একটা জরুরি রিং করতে হবে ক্লায়েন্টকে আর কি। অনেকক্ষণ ধরে আমার ওয়াইফকে নক করতেছে।
কিন্তু তার আগে এই 1 মিনিটের মধ্যে আপনারা কি কাজ করবেন আমি বলি। এই যে 190 এর একে এক কটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে থাকবে, এটা হলো নালিশের ভিত্তিতে। আর পরেরটা হলো চার্জশিটের ভিত্তিতে জিআর মামলায়, এটা হবে 1 খ। আর নিজের জ্ঞানের ভিত্তিতে পারে সেটা হবে 1 গ। তাহলে 190 ধারার 1 ক 1 খ 1 গ, এই পর্যায়ক্রমে ক খ গ, এই তিনটা মধ্যে কিন্তু 3টা উৎসের কথা বলা আছে। কাজে কোনো পড়া আইনের বাইরে, ধারার বাইরে পড়া যাবে না। তোফায়েল আহমেদের অবস্থা দেখছেন এখন। একসময় এলোমেলো কথা বলছে, ওনার মতন কিন্তু এরকম এলোমেলো কথা বলা যাবে না। আইনের মধ্যে কথাবার্তা বলতে হবে একদম আইনগতভাবে। এখন আমি যদি বলি 4টা উৎস, তাইলে কিন্তু হবে না। যদি বলি 2টা উৎস থেকে পাই, তাও হবে না। কারণ 190 ধারাটা পাঠ করলে আমরা স্পষ্টভাবে দেখতে পাই 190 এর 1 কতে নালিশের ভিত্তিতে, 1 খতে চার্জশিটের ভিত্তিতে, আর 1 গতে নিজের জ্ঞানের ভিত্তিতে। এই 3টা ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, এই 3টা উৎস থেকে। আর চতুর্থ কোন উৎসের কথা বলে নাই। কাজে 2টাও বলা যাবে না উৎস, 4টাও বলা যাবে না, বলতে হবে 3টা উৎস। এই 3টা উৎস 1 ক খ গ এইভাবে লিখতে থাকেন। আমি একটা 1 মিনিটেই আসবো কল করে। Stop it. প্রথম প্রশ্ন হচ্ছে অপরাধ আমলে নেওয়া। ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির কত ধারায় অপরাধ আমলে নেয়? অ্যান্সার করেন। 190 ধারা। দায়রা আদালত অপরাধ আমলে নেয় কত ধারায়? 193 দায়রা আদালত কি সরাসরি অপরাধ আমলে নিতে পারে? না না কিভাবে নিতে পারে? ম্যাজিস্ট্রেট তার নিকট মামলাটা বিচারের জন্য পাঠানোর পরে নিতে পারে আর কি, এই তো। কয়টা উৎসের উপরে ভিত্তি করে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে? 3টি কি কি? সিআর মামলায় নালিশের ভিত্তিতে, চার্জশিটের ভিত্তিতে, আর জি- ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান থেকে। জিআর মামলায় জিআর মামলা। চার্জশিটের ভিত্তিতে। সিআর মামলায় কিন্তু জিআর মামলা হচ্ছে চার্জশিট বলেন না। নালিশ। সিআর মামলাতে কিন্তু পুলিশ তদন্ত করে চার্জশিট দিতে পারে, কিন্তু সিআর মামলায় এত চার্জশিট পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। সিআর মামলা দায়েরের সময় 200 ধারায়, ফৌজদারি কার্যবিধি 200 ধারায় অভিযোগকারী জবানবন্দি দেয় নালিশ দায়েরের সময়। এই জবানবন্দি যদি সন্তোষজনক হয়, তখন ম্যাজিস্ট্রেট 190 ধারা এটাকে আমলে নিয়ে নিতে পারে। চার্জশিট পর্যন্ত সিআর মামলা অপেক্ষা করার কোনো দরকার নেই। এই জন্য সিআর মামলা চার্জশিটের মাধ্যমে, এটা কিন্তু কখনোই বলবেন না। সিআর মামলা হলো নালিশের মাধ্যমে, আর জিআর মামলায় কিন্তু এজাহারের ভিত্তিতে, এটা বললে আবার হবে না। জিআর মামলা আমরা থানায় এজাহার করি, সেই এজাহারের ভিত্তিতে না। জিআর মামলায় এজাহারের পরে পুলিশ তদন্ত করবে, তদন্ত করার পরে 173 ধারায় রিপোর্ট দিবে। এই রিপোর্টটা যদি চার্জশিট আকারে হয়, তাহলে এই চার্জশিটের ভিত্তিতে নেবে। আর একটা হলো নিজস্ব জ্ঞানের ভিত্তিতে। 190 ধারার কোথায় পড়ছে? কোনটা 1 ক পড়ছে, কোনটা 1 খ পড়ছে, কোনটা 1 গতে পড়ছে বলেন? এখন তো আপনার প্রশ্ন করতে পারে, আমি এমসিকিউ করি, জিআর মামলায়
জিআর মামলায় চার্জশিটের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমল নিতে পারে কত ধারায়? 190(1) খ। 190(1) ক, খতে দিল 190(1) খ, আর গতে দিল 190(1) গ, আর ঘতে দিল 193 ধারা। মানে কোনটা সঠিক হবে? 190(1) খ। খ। এই প্রশ্ন কিন্তু ধীরে ধীরে দেখেন প্রশান্ত মহাসাগরের চেয়ে আরো গভীরে আপনি যাচ্ছেন। তাহলে এতক্ষণে আলোচনা থেকে আমরা দেখলাম এই পর্যন্ত, আরো দেখেছি। এখন প্রশ্ন করি, উত্তর দেন। যে সকল ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে 190 ধারা অনুযায়ী, সেই ম্যাজিস্ট্রেটদের নাম বলেন। মেট্রোপলিটন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট পারে? বলেন। চিফ মেট্রোপলিটন চিফ চিফ মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গণ। আর আউট অফ মেট্রোপলিটন এরিয়া বা মহানগর এলাকার বাইরে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে যে জুডিশিয়াল যে ক্ষমতাপ্রাপ্ত আর কি ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এই মুহূর্তে জ্ঞানটা আর একটু বাড়াবো বা আর একটু গভীরে যাবো আর কি। আর একটা প্রশ্নের উত্তর শিখবো আমরা, সেটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এই নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু অপরাধ আমলে নিতে পারে যদি সরকার তাকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেয়। আসলে 2007 সনে যখন আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়, বিচার বিভাগ যখন পৃথক হয়, তখন থেকে ম্যাজিস্ট্রেটদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সাধারণত বর্তমানে কোনো বিচার বা কোনো অপরাধ আমলে নেয় না, তারা হচ্ছে প্রশাসনিক ধরনের কাজ করে। আর ভ্রাম্যমাণ আদালতে একজন ম্যাজিস্ট্রেট পুরুষ, ভালো নাম করছে, বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে তারা ভেজালগুলি ধরার চেষ্টা করে। এই যে এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এখন এই ভ্রাম্যমাণ আদালতের কাজ করে অথবা প্রশাসনিক কাজ করে। এরা সাধারণ চুরি, ডাকাত, খুন এই ধরনের মামলাগুলি করে না, কোর্টে বসে নিয়মিত বিচার করে না। এই জন্য এরা জুডিশিয়াল বা বিচারিক আদালত না, এরা বিচারিক ম্যাজিস্ট্রেট না, এরা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা নাই। অপরাধ আমলে নেওয়ার মূলত ক্ষমতা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের নাম আপনারা নিজেরাই মুখ দিয়ে বললেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত অন্য ম্যাজিস্ট্রেট, এরা সবাই কিন্তু আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও কিন্তু সরকার অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে যদি দেখে যে এই আদালতে বা এই শহরে মামলার চাপ বেড়ে গেছে, অপরাধের সংখ্যা বেড়ে গিয়েছে। এখন সাধারণ যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কয়জন আছে, তারা এটাকে কভার করতে পারতেছে না, সময় পাচ্ছে না। তখন সরকার ইচ্ছা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার বা ক্ষমতা দিতে পারে। সরকার পারে, সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে। সরকার, বারবার কিন্তু আমি কানে শুনিয়ে দিচ্ছি আপনাদের, সরকার। এইখানে যদি প্রশ্নে থাকে প্রধান বিচারপতি, তাহলে এগুলোর মধ্যে বৃত্ত ভরাট করবেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে কে? কে দিতে পারে? সরকার। সরকারের একটা সংজ্ঞা আছে, সরকার কাকে বলে এটা একটু জেনে নেবেন।
কারণ বিভিন্ন জায়গায় সরকার সরকার কথাটা বারবার আসতে থাকবে। সরকার বলতে কি বোঝায়? সরকার কে? সরকার কে? কাকে আমরা সরকার বলবো? এই জায়গাটা কিন্তু আইনের ছাত্রছাত্রীদের ক্লিয়ার হইতে হবে। তাহলে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে, এই কথাটা কি আমার লিটন স্যারের কথা? এইটা 190 ধারার 4 উপধারার কথা। কত ধারার? 190 ধারার 4 উপধারার কথা। এই মাত্র কিন্তু আমরা 190 এর 4 আর একটা উপধারা পেলাম। এখন এটাও তো প্রশ্ন করতে পারে যে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে কত ধারায়? তাহলে এতক্ষণে আলোচনা থেকে দেখেন আমরা 190, 193 এই দুইটা মূল ধারা পেয়েছি, কিন্তু 190 এর মধ্যে আবার 4টা উপধারা, এইগুলি স্পেসিফিক করতে হবে। 190 এর 1 এর ক, 190 1 খ, 190 1 গ, আর করতে হবে 190 এর 4 উপধারা। 190 ধারার 4 উপধারা মোতাবেক এই প্রশ্নটা যদি এখন করে যে 190 ধারার 4 উপধারা মোতাবেক কে অপরাধ আমলে নিতে পারে, প্রশ্নটা আবার শুনেন, 190 ধারার 4 উপধারা মোতাবেক কে অপরাধ আমলে নিতে পারে? কতে দিল? দায়রা আদালত। 190 ধারার 4 উপধারা মোতাবেক কি দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারবে? খতে থাকলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর গতে থাকলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর ঘতে থাকলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে 190 ধারার 4 উপধারা মোতাবেক কে অপরাধ আমলে নিতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। উত্তর হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে এখানে কিন্তু অনেক হিসাব করে, অনেক নিকাশ করে, হিসাব নিকাশ করে বুঝে ধীরে সুস্থে পড়তে হবে। এখানে আজকে থেকে একটা পরিকল্পনা করেন, সেটা হলো প্রতিদিন একটা করে বিষয় নিয়ে সারাদিন রাত পড়াশোনা করবেন। পরের দিন আবার আর একটা আইটেম নেবেন, হয়তো জামিন নিলেন, তারপরের দিন আপনি আর একটা অধ্যায় নেন, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, তারপরের দিন আর একটা বিষয় নেন, ফৌজদারি আদালতের শাস্তি দানের ক্ষমতা। এইভাবে বেশি না, যদি ফৌজদারি কার্যবিধি থেকে আপনি ঠিক মতো 20টা আইটেমও করতে পারেন, 20টা বিষয় নেবেন, 20 দিন পড়বেন, নিজস্ব রুটিনের পড়া আর কি। তাইলে অন্তত পক্ষে ফৌজদারি কার্যবিধি থেকে আপনার 10-12টা কারেক্ট করে ফেলতে পারবেন। আর যদি 30টা বিষয় পড়েন তাহলে 15 কারেক্ট করতে পারবেন। আর কেউ যদি 20টাই কারেক্ট করতে চান তাহলে 40টা বিষয় পড়তে হবে আর কি। 40টা বিষয়ের খুঁটিনাটি দিয়ে পড়ি আজকে যেভাবে পড়লাম, তাহলে 20টাই কমন করবে। 30টা বিষয় পড়লে 15টা কমন করবে, আর 20টা বিষয় পড়লে 10টা কমন করবে, 24টা বিষয় পড়লে 12টা কমন করবে। এখন কার কয়টা কমন দরকার সেই অনুপাতে ডাবল পড়বেন আর কি। তা আমরা আপাতত 10-10-এর মার্কের নিশ্চয়তা নিয়ে আসবো আর কি। এই জন্য আমরা প্রথমে 20টা অধ্যায় সিলেক্ট করব, 20টা বিষয়। তার মধ্যে একটা বিষয় হচ্ছে অপরাধ আমলে নেওয়া। এই অপরাধ আমল বিষয়টা মজিদ ভাই, মজিদ ভাই থেকে একটা নেট করেন।
জ্ঞান অর্জনের জন্য একটা কপি পাঠিয়েছি, দেখেন পেয়েছেন কিনা। একটু থাকবেন। তো জানেন, আপনাকে জানেনও না, আমাদের প্রিয় নবী যে মেরাজে যান, মেরাজে 14টি ফরমান ওনাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ 14টা শিক্ষা যাতে আমাদের নবী পৃথিবীতে এসে আমাদেরকে দেয়। এই 14টা ফরমান মেরাজের রাতে উনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে পৃথিবীতে আসছেন। তার মধ্যে আমাদের আইন সম্পর্কিত কিছু আছে, দেখেন 11 নম্বর দেখেন, আত্মসাৎ, চুরি, ডাকাতি করো না। 3টার মাধ্যমে খুন, এগুলি এই জন্য চেষ্টা করবেন এজ এ মুসলিমের জীবনকে পরকালের জন্য প্রস্তুত রাখা। তার মধ্যে আর একটা আছে 12, অহংগর্ব করো না। আপনি আইন যতই শিখেন, যত বড় আইনজীবী হন না কেন, নিরহংকারী হইতে হবে। অহংকার দেওয়া করা যাবে না, কারণ আপনি যত বড় আইনজীবী হন না কেন, তার চেয়ে বড় আইনজীবী আছে। আপনি যত বড় নেতাই হন না কেন, বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান, এরশাদ, এই 3 জনের মতন বড় নেতা একজন হইতে পারবেন না বাংলাদেশের শেষ ইতিহাস পর্যন্ত। কাজেই রাজনীতির ক্ষেত্রেও অহংকার করা যাবে না, শিক্ষার ক্ষেত্রে, আইন জানার ক্ষেত্রে এটাও করা যাবে না। এই 14টা ফরমান মাঝে মাঝে একটু দেখবেন, আর ওইভাবে চলতেছেন কিনা একটু দেখবেন। ধর্মীয় একটা দায়িত্ব পালন করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।